কাচের ঘরে বসত করে উল্টো ছুড়িস ঢিল, নিজের ঘরের ভঙ্গুরতা ভাবিস কি সুশীল। কাচের ঘরে বসত করে উল্টো ছুড়িস ঢিল, নিজের ঘরের ভঙ্গুরতা ভাবিস কি সুশীল। তোর নির্বুদ্ধিতা বুদ্ধিতা আকাশ ছোঁয়া, জানিস কি মুশকিল নিজের ঘরে নিজেই ধরা, অন্যদের দৃশ্য দায় অপকর্মের ফল ফলিতে সাধ্য কার ঠেকায়। নিজের কর্মে নিজেই ধরা, অন্যদের দৃশ্য দায় অপকর্মের ফল ফলিতে সাধ্য কার ঠেকায়। তোর পাপের বোঝা চলছে বেড়ে, তোর বাপের বোঝা চলছে বেড়ে প্রত্যহ তিল তিল। কাচের ঘরে বসত করে উল্টো ছুড়িস ঢিল, নিজের ঘরের ভঙ্গুরতা ভাবিস কি সুশীল। পরের ত্রুটি খুঁজতে খুঁজতে নিজকে করে আড়াল, উত্তর পুরুষ ব্রাহ্মণ ভাবিস পূর্বপুরুষ চণ্ডাল। পরের ত্রুটি খুঁজতে খুঁজতে নিজকে করে আড়াল, উত্তর পুরুষ ব্রাহ্মণ ভাবিস পূর্বপুরুষ চণ্ডাল। চাকচিক্য তোর শরীর জোড়া, চাকচিক্য তোর শরীর জোড়া পঙ্কে ভরা দিল। কাচের ঘরে বসত করে উল্টো ছুড়িস ঢিল, নিজের ঘরের ভঙ্গুরতা ভাবিস কি সুশীল। তোর নির্বুদ্ধিতা আকাশ ছোঁয়া, তোর নির্বুদ্ধিতা আকাশ ছোঁয়া, জানিস কি মুশকিল। আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুর রাজ্জাক, উনি তার গানের মধ্যেই নিজেকে জানা বিষয়ে উনি উত্তর খুঁজতে চেয়েছেন। আবার কখনো এটার মধ্যেই দেখা গেছে যে কাজটা কিভাবে টুকরো টুকরো হয়ে যায়, একটা খণ্ডিত মানুষের চিত্রও দেখেছে। আবার যদি বলা যায় অন্যভাবে, তাহলে বলা যায় যে উনি এই বিষয়টা এককভাবে কোনো মানুষ অনেকের কাছেই এই প্রশ্ন ছুঁড়েছেন যে তোমাকে তুমি জানো, আমাকে আমি জানি, তবেই বিশ্ব সুন্দর। যাই হোক, এই বিষয়ে স্যারের যে গানের যে বিষয়টি, আমরা তার কাছে গানের অনুপ্রেরণা ও গানের এই যে টপিকস, এই বিষয়ে আপনি কিছু বলবেন। আচ্ছা, আমরা আর ভনিতা করে সময় নষ্ট না করে আমরা স্যারের কাছে যাই। স্যার আমাদের যথার্থ উত্তর দেবেন এবং আমরা আশাবাদী। আরো একটু কথা বলে নেই, আমাদের এই মুহূর্তে
তিস্তা পাড়ের এবং বিভিন্ন যে নদী এবং আমাদের বর্তমান রংপুরের যে উত্তরবঙ্গের যে গান এবং যে কৃষ্টি কালচার, সেখানে আব্দুর রাজ্জাক স্যারের একটা অবদান আছে। আমি মনে করি যে এই গানের চর্চায় আমাদের সংস্কৃতি আরো উর্বর হবে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা স্যার, শুরু করা যাক। ধন্যবাদ। আসলে খুব চিন্তা ভাবনা করি যে গানটা লিখেছি, তার মাথায় আইডিয়া আসলো, ভাবলাম যে লিখে ফেলি। তো এখানে আমরা মানে কাঁচের ঘরে বসবাস করে অন্যকে ঢিল ছোড়ার একটা প্রবাদ কিন্তু আমাদের আছে। তো এই যে কাঁচের ঘরে বসবাস করে অন্যকে ঢিল ছোড়া, প্রকৃতপক্ষে নিজেকেই ঢিল ছোড়া, যন্ত্রণা আহ্বান করে নিয়ে আসা। এবং এই গানটার মধ্যে শুধু এইটুকুই তোমার স্থায়ী অন্তরা, পরবর্তীতে যে অন্তরাগুলো এসেছে সেই অন্তরাতে মানুষের আসলে স্বভাবটাকে বিশ্লেষণ করা হয়েছে। আমরা কি, আমরা সবসময় নিজেদেরকে বড় করে মনে করি, কিন্তু খোঁজ করলে দেখা যাবে যে আসলে আমরা এই বড় কিছু নয়। প্রকৃতপক্ষে এই পৃথিবীতে মানুষের অস্তিত্বটাই খুবই একটা নগণ্য অস্তিত্ব। সেখানে যদি আমরা মনে করি যে অনেক বড় কিছু, এমনকি আমাদের ধর্মগ্রন্থেও বলা হয়েছে যে তোমাদের মধ্যে বা তোমরা এমন কোন স্তর অতিক্রম করে আসছো যখন তোমরা আসলে কিছুই ছিল না। হতে পারে যদি আমরা একজন মানুষের জন্মের কথা বলি, তাহলে কোন এক সময় তো মানুষ আসলে কিছু ছিল না। এবং অনেক জায়গায় এটা বলা হয়েছে তোমাদের স্খলিত শুধু নাপাক পানি মাত্র। এবং সেখান থেকে ক্রমান্বয়ে আমরা এই মানুষের এসেছি। আর যদি আমরা বিবর্তনের দিকে দেখি, তাহলে দেখবো যে এই মানুষের উৎপত্তি হচ্ছে নিতান্তই সামান্য অণু থেকে, এবং সেটা ক্রমান্বয়ে একটা অণু থেকে একাধিক অণু, সেই অণুগুলোর ক্রমান্বয়ে একটা প্রাণের অস্তিত্ব, সেই প্রাণ থেকে ক্রমান্বয়ে সহজ প্রান্ত সরল কোষ থেকে জটিল বহু কোষ, এবং পরবর্তী সময়ে জল থেকে ডাঙ্গায়, ডাঙ্গায় থেকে গাছে, এরকম ভাবে তোমার সরীসৃপ থেকে পরবর্তী সময় আসলো স্তন্যপায়ী। এবং স্তন্যপায়ী প্রাণীরা অন্যান্য যে কোনো প্রাণীর চেয়ে শৈশবকালে অনেক বেশি অসহায় থাকে। যেমন একটা বানর যখন বাচ্চা প্রসব করে, তখন এই বাচ্চাটা আসলে অসহায় থাকে। যদি মা দুধ না দেয় তাহলে এই বানরের বাচ্চাটা বেঁচে থাকা সম্ভব নয়। তারপরে কিন্তু বানরের বাচ্চা জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু নিজেকে লটকায় রাখতে পারে, মাকে চিমটি কেটে মার সাথে সে ঝুলে থাকতে পারে। কিন্তু মানুষের বাচ্চার পক্ষে সম্ভব নয় যে কোনো কিছু ধরা, অন্তত কিছু না। কয়েক মাসের আগে মানব শিশু হাত দিয়ে কোনো কিছু ধরতেও পারবে না। এমনকি কয়েক মানব শিশুর যে মস্তিষ্ক, যারা নিওকর্টেক্স, সেই নিওকর্টেক্সটাও কয়েক বছর, মনে হয় 5 বছর না, যেটাকে ব্রহ্মতালু বলি আমরা, সেটা মনে হয় 4-5 বছর লাগে পরিপূর্ণভাবে এটাকে পরিপূর্ণতা পেতে। হ্যাঁ, 3 বছর লাগে এটা পরিপূর্ণতা পেতে। তো এখন এই মানব শিশু এত বেশি অসহায়, এবং মানব শিশুর শৈশব যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি। এত কিছুর পরেও যখন আমরা আমাদের এই প্রাপ্ত বয়স্কের যখন অবস্থাটা পাই, সেই অবস্থার মধ্যে আসলে আমরা নিজেকে আমাদের এই অনিয়ন্ত্রিত জীবনই শেষ পর্যন্ত আমাদের পৃথিবীতে বিপর্যয় ডেকে নিয়ে আসে। আমার গানটাতে এই কথাগুলাই বোঝাতে চেয়েছি। এবং সবকিছু মিলে যদি আমরা নিজেকে উপলব্ধি করতে পারি, নিজের অবস্থা আমরা যতই সুশীল হই না কেন, এখন আমি যদি আমার প্রতিরক্ষাটা আমি যদি নিজে না বুঝি, আমার নিজের ওজন যদি নিজে না বুঝি, তাহলে অন্য কারো কাছ থেকে আমি দাম পাবো না, এবং আমি শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে যাবো। এইটুকু। এখানে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন আছে, হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি যে ব্যাপারটা বললেন এটা বানরের সঙ্গে তুলনা দিলেন, সেটাও একটা স্তন্যপায়ী প্রাণী, এবং আমরা জানি যে পৃথিবীতে আরো নানান প্রাণী আছে যারা স্তন্যপায়ী নয়, এবং তারাও পরিবেশের সঙ্গে খাপ খেয়ে আছে এবং মনে করছে টিকে আছে, একটা অভিযোজন ক্ষমতা।
তো সেই তুলনায় আপনার প্রশ্নের সাপেক্ষে এবং বাস্তবিকতাই আমরা সেটাই দেখতেছি যে হচ্ছে আমাদের অভিযোজন ক্ষমতাই কম, সেটাই মনে হচ্ছে। কারণ আমাদের মনে যে তুলে খাওয়াতে হয়, তারপর মনে হয় একটু বড় করতে হয়, তারপর আমরা মানুষ হই, এরকম নানান বিষয় আছে। তাহলে আপনার কি মনে হয় যে প্রাণী জগতে আমরা অনেকটা পিছিয়ে পড়া প্রাণী? না, বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনকাল আর ওইসব প্রাণীর জীবনকাল কিন্তু এক না না, কিছু কিছু প্রাণী আছে আমাদের জীবনকালের চেয়ে অনেক বেশি বাঁচে, তো হচ্ছে তাদের থেকে কি আমরা পিছিয়ে পড়া প্রাণী বলে আপনি মনে করেন? না, অভিযোজন শুধুমাত্র তোমার প্রাকৃতিক পরিবেশের সাথে নয়, অভিযোজন হচ্ছে মানুষের বুদ্ধিভিত্তিক বিষয়টাও অভিযোজনের মধ্যে আসে। যেমন ধরো হয়তোবা আমি গাছে উঠতে পারছি না, লাফিয়ে গাছে উঠতে পারছি না, কিন্তু আমার ব্রেনটা সুগঠিত এবং বড় জন্যই আমি ওই গাছের নিচেই এমন কোনো জায়গা বেছে নিব যেটা ওই প্রাণীরা পারবে না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ? যদি বুদ্ধিমান বলো তাহলে তা ঠিক, মানুষের মগজ বিশেষ করে নিওকর্টেক্সের পরিমাণ অবশ্যই বেশি আর এবং সুগঠিত। আর অন্যান্য যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর আসলে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিযোজিত হবার মতো সেই অঙ্গগুলা আমাদের আছে। যেমন আমাদের চিন্তা করার, বুদ্ধিবৃত্তিক কাজ করার জন্য আমাদের মস্তিষ্কটা বড়। ঠিক আমার যেমন আমার হাতটা যদি এরকম ফ্লেক্সিবল না হতো তাহলে আমি কিন্তু অনেক কিছু করতে পারতাম না, তাই তো? আমার সে শক্তিশালী অনেক আছে, বাঘ আঁচও কাটতে পারে, কিন্তু আমার মতো ব্রেন। আর একই রকম ভাবে যেমন পাখি উঠতে পারে, এই তো কেন পাখির উঠতে পারাটা পাখির কিন্তু অধিকার, উঠতে পারাটা হচ্ছে পাখির প্রিভিলেজ, অর্থাৎ তাকে যেভাবে তৈরি করা হয়েছে যার ফলে সে উঠতে পারে। আর আমাকে যেভাবে তৈরি করা হয়েছে তাতে করে আমি উঠতে পারি না, কিন্তু পাখি যেভাবে উড়ে ওই রকম ভাবে আমি আবার এরোপ্লেন তৈরি করেছি, কেন আমার মগজ দেওয়া হয়েছে। তাহলে মহাবিশ্বের সবচেয়ে মানে সুগঠিত এবং বুদ্ধিমান প্রাণী কি মানুষকে বলা যাবে মহাবিশ্বের? অবশ্যই, কারণ সব দিক দিয়ে আমাদের মানে শরীরটা যেভাবে ফ্লেক্সিবল করে তৈরি করা হয়েছে ঠিক একই রকম ভাবে আমাকে এটাকে ব্যবহার করার জন্য আমার ব্রেনটাও অনেক। মহাবিশ্বটা তো আমাদের পূর্ণাঙ্গটা জানা নেই, অন্য কোনো গ্রহ বা অন্য কোনো হচ্ছে ইয়েতে আমাদের চেয়েও কি সুগঠিত কোনো কিছু থাকতে পারে না? আমাদের চেয়ে বুদ্ধিমান, আমাদের চেয়ে কর্মক্ষম, আমাদের চেয়ে বড় মস্তিষ্কের অধিকারী, এটা আমরা কতটা নিশ্চিত ভাবে বলতে পারি? যেহেতু আমরা সে সম্পর্কে জানি না এবং আমাদের জ্ঞান যতটুকু তার মধ্য থেকে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। আচ্ছা, হচ্ছে আমরা একটু মানে ক্যামেরাটা ঘুরাচ্ছি, আমরা যাচ্ছি কবি শাকিল মাসুদ ভাইয়ের কাছে। আপনি এ সম্পর্কে কি বলবেন? এখানে স্যারের যে গানটা আমরা শুনছিলাম যে কাছের ঘরে থেকে ঢিল মারিস না, এটা তো কাজ বলতে তিনি তো কাজটা এখানে কি, কাজটা একটা প্রতীক, এটা মেটাফোর বা কবিতার কল্পচিত্র বা গানের কল্পচিত্র, এর মধ্য দিয়ে আসলে কাজটাকে তোমাকে অন্যভাবে ভাবতে হবে। এই কাজটা হলো মানুষের ভঙ্গুরতা, এই কাজটা হলো ঠুনকোতা, মানুষের জীবনের যে ঠুনকোতা, মানুষ ঠুনকো এবং এই ঠুনকো জিনিসটা তার ভেতরে বিদ্যমান রেখে একটা মানুষের মধ্যে দোষ এবং সব থাকে। আবার সমাজে খারাপ মানুষের সংখ্যাই অনেক বেশি এবং তারাই সাধু সেজে থাকে। এই যে সমাজের খারাপ মানুষেরা সাধু সেজে এই নিজের ভঙ্গুরতাকে ঢেকে রেখে অন্যের ভঙ্গুরতাকে প্রকাশ করতে চায়, সেটারই একটা তীব্র প্রতিবাদ স্যারের এই গান, এই আত্মদর্শনমূলক গান। আর লাস্টে যে কথাটা তিনি বললেন যে তুমি যে বলছো বা স্যারও বলছে যে মানুষ বুদ্ধিমান, আসলে এটা মানুষের বিবেচনায় মানুষ এ পর্যন্ত সবচেয়ে বেশি বুদ্ধিমান। মানুষের জানার পরিধিটা আসলে ওই পর্যন্ত, এই কারণেই এখন পর্যন্ত মানুষ নিজেদের বুদ্ধিমান।
আবার বিজ্ঞান তো অনেক কিছু অনুমান করছে যে সুপার পাওয়ার মানুষের চেয়েও অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে পৃথিবীর বাইরে, পৃথিবীর মধ্যে যেদের সঙ্গে কানেক্টেড হওয়ার তারা চেষ্টা করছে বা তারা এখানে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে। তো বিজ্ঞান নানান রকম আলাপ আলোচনা হচ্ছে। ফলে যতক্ষণ পর্যন্ত হয় নাই, যতক্ষণ পর্যন্ত আমার চেয়ে পাওয়ারফুল কেউ বের হয় নাই, তখন আমি হলাম মহাপরাক্রমশালী আর কি। তো ধন্যবাদ আলামিন। আচ্ছা, এখানে আপনার কাছে আরেকটা দেখা যাচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানে বুদ্ধিভিত্তিক কাজের মধ্য দিয়ে বুদ্ধিমান একটা প্রমাণিত হয়, কিন্তু দেখা যাচ্ছে যে বুদ্ধিমান প্রাণী আমরা নিজেকে দাবি করছি, একজন আরেকজনের নিউক্লিয়ার ফেলছি। এই যে এরকম একটা বিষয় থেকে আমি একটা প্রবন্ধ পড়ছিলাম জাফর ইকবাল স্যারের। তো হচ্ছে সেখানে মানে মহাজাগতিক কিউরেটর, মানে সেখানে পৃথিবীতে মানুষ যা আসছিল, সে পৃথিবী থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা প্রাণীকে নিয়ে যাবে। তো সেইখানে আমি দেখছিলাম যে তিনি মানুষকে না নেওয়ার ক্ষেত্রে মনে মধ্যে একটা মতামত দিচ্ছিলেন, এটা যে মানুষ একজন আরেকজনকে নিউক্লিয়ার বোমা ফেলাচ্ছে, এটা ফেলাচ্ছে, সেটা ফেলছে। সর্বশেষ পাখি, বাঘ, মানুষ, ভালুক সবগুলো তুলনা করে, নানান তাদের মধ্যে সক্রিয়তার ব্যাপার তুলনা করে শেষ পর্যন্ত পিঁপড়াকেই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে মূল্যায়ন করছিলেন। কারণ কি, তারা 2 মিলিয়ন বছর থেকে পৃথিবীতে আছে এবং মনে করছে তারা এখনো মনে হচ্ছে টিকে আছে, অভিযোজন ক্ষমতা, তাদের মধ্যে সামাজিকতা আছে, তারা দল বেঁধে চলাফেরা করে, একজন আরেকজনকে সহযোগিতা করে এবং এখনো পৃথিবীতে টিকে আছে এবং মানুষের চেয়ে অনেক আগে থেকে তারা পৃথিবীতে আছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? তার সঙ্গে কি আপনি একমত কিনা? আসলে মানে বুদ্ধিমান এই ব্যাপারটা আসলে তুমি যদি প্রাণী বলো, এইটা এখন তোমাকে ক্লাসিফিকেশন করতে হবে। যেমন স্যার একটা কথা বলছে যে পাখির যে উড়ে যাওয়াটা, এটা তার বিশেষত্ব নয়, এটা গঠনগত বিশের কারণেই সে পেয়েছে। পিঁপড়ার যে ব্যাপারটা, তার যে বলয়, সেই বলয়ের মধ্যেই সে কিন্তু সীমাবদ্ধ, বাইরে কিন্তু নয়। তবে তার তারা টিকে ক্যারেক্টার, আছে, তারা কিন্তু টিকে আছে 2 মিলিয়ন বছর থেকে তারা টিকে আছে, বিজ্ঞান সেটাই বলে। সেই ক্যারেক্টার অনুযায়ী সে কিন্তু টিকে আছে। মানুষ যে ওই যেমন আমরা শুনি যে মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষই যে নিকৃষ্ট, এই কথা কিন্তু আমরা শুনি এবং তা মানুষের এবং সেটাও কিন্তু মানুষেরই বলা, যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ, মানুষই আবার পৃথিবীর সর্বনিকৃষ্ট। তারা হীন কাজ নাই করতে পারে না, প্রাণীর চেয়েও নিকৃষ্ট, মানে একটা বন্য প্রাণী। যে কারণে মাঝে মাঝে কেউ যদি কাউকে একটা প্রাণীর নাম ধরে গালি দেওয়ার পরে বলে যে এইটা গালি দেওয়াটাও অন্যায় হলো, এই প্রাণীটার সঙ্গে অবিবেচকের মতো কাজ করা হলো, কারণ এই প্রাণীটা এই কাজটা করে। আমরা নীলরতন সরকার দাদার কাছে গেলাম, আপনি যদি এ সম্পর্কে কিছু বলতেন। আমি ছোট মানুষ, এত বড় বড় জ্ঞান বোদ্ধাদের সামনে আমার এই যে কথা বলা, এটা অনেক ইয়ের ব্যাপার। তারপর যে কথাটা আসছে, প্রথম কথা হচ্ছে রাজ্জাক স্যারের সেই গানটি আমার মনে হচ্ছে এই বর্তমান সমাজের একদম বাস্তব চিত্রকে তুলে ধরছে। আমি জানি না আধ্যাত্মিকবাদ বা বাস্তবিক কতটা কি আছে, তা আমার মনে হয়েছে এটা বাস্তব নিয়ে লেখা। আর মানুষ সম্পর্কে কিছু কথা আসছে। আসলে মানুষ, শাকিল বলছে যে নিকৃষ্ট আর উৎকৃষ্ট মানুষের কথা। আসলে মানুষ এই নিয়ে স্বামী রামকৃষ্ণ একটি কথা বলেছিলেন, মানুষ এবং মানুষ, যাদের হুঁশ হয়েছে তারাই মানুষ, তারাই এই সমস্ত যত রকম ভালো চিন্তা আছে সমাজে এগুলো করে। আর ওই যে যাদের হুঁশ নেই, তারা যে নিকৃষ্ট শ্রেণীর বলা হয়েছে, তারা তো ওইরকম ভাববে, এটাই স্বাভাবিক। যাই হোক, আলোচনা আমি সামনের দিকে না নেই। আমাদের এই চিত্রটা সবার মধ্যে জেগে উঠুক, আমরা ভালো ভাবতে শিখি। ভালো ভাবার কোনো বিকল্প নাই। বর্তমানের সমাজটাও আমাদের অধপথে চলে গেছে এই শিক্ষার কাছে মারি। আমরা যা হচ্ছি দিনে দিনে, তার শিক্ষা আমাদের নেই।
শিক্ষা থেকে আমরা অনেক দূর পিছিয়ে গেছি। আশা করি সবাই আমাদের শিক্ষার দিকে আসুক, ভালো ভাবতে শিখুক, এই সমাজের মানুষ ভালো থাক, ভালোভাবে বাঁচুক, এটাই আমার কাম্য। আমি আর বর্ধিত করছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কথাটা আর কি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আজকে যে বিষয়টা জানতে পারলাম, মানুষকে জানা বা গানের মধ্য থেকে শুরু করে আমরা অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমরা এখানে শুনতে পাইলাম। তো আমরা আমার শেষ কথা এটাই, আমাদের নিজেদের জানতে হবে, মানে আমরা মানুষ, আমাদের জানার পরিধি বিশাল, আমাদের একটা খুব সুন্দর মস্তিষ্ক আছে, আমরা মস্তিষ্ককে কাজে লাগিয়ে আমরা জানবো এবং মনে করবো যে আমাদের পৃথিবীর জন্য খুব ভালো কাজ করব, আর পৃথিবী হয়ে উঠুক স্বর্গীয়। ধন্যবাদ সবাইকে। পরের ত্রুটি খুঁজতে খুঁজতে নিজকে করে আড়াল, উত্তর পুরুষ ব্রাহ্মণ ভাবিস পূর্ব পুরুষ চণ্ডাল। পরের ত্রুটি খুঁজতে খুঁজতে নিজকে করে আড়াল, উত্তর পুরুষ ব্রাহ্মণ ভাবিস পূর্ব পুরুষ চণ্ডাল। চাকচিক্য তোর শরীর জোড়া, চাকচিক্য তোর শরীর জোড়া, পঙ্কে ভরা দিল। কাচের ঘরে বসত করে উল্টো ছুড়িস ঢিল, নিজের ঘরের ভঙ্গুরতা ভাবিস কি সুশীল। তোর নির্বুদ্ধিতা আকাশ ছোঁয়া, তোর নির্বুদ্ধিতা